দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের যে সামনে বাজেট আসছে সেই বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর যে কীভাবে আমাদের হওয়া উচিত এবং কী ধরনের আমাদের এই ব্যাপারে বিভিন্ন এক্সপেকটেশন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে দুজন অতিথি আজকে উপস্থিত আছেন। আমার সাথে আছেন এস এম মঞ্জুর রশিদ, গবেষক এবং সমাজ বিশ্লেষক; জুবায়ের হোসেন, তিনি সিনিয়র ডেপুটি ডিরেক্টর র্যাপিড, বাংলাদেশের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আলোচনা শুরু করছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, বিশেষত আমাদের যারা সাধারণ মানুষ আছে। বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আমরা আলোচনা শুরু করব। দর্শক, আপনাদেরকে প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বস্তি দিতেই আগামী 2025-26 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর চলমান সব কর্মসূচির সুবিধাভোগী ও ভাতার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আগামী অর্থ বছরের বাজেটে 1400 কোটি টাকা বাড়তি বরাদ্দ লাগবে। জানা যায়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সামাজিক নিরাপত্তা ভাতা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে সর্বনিম্ন 50 টাকা থেকে সর্বোচ্চ 150 টাকা পর্যন্ত বাড়ানো হবে। এছাড়া 7টি প্রধান কর্মসূচিতে প্রায় 5.25 লাখ নতুন সুবিধাভোগী যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 2025-26 অর্থ বছরের বাজেট সমতা ভিত্তিক ও কল্যাণধর্মী করার পরিকল্পনা সরকারের। জানা যায়, সামাজিক সুরক্ষার আওতা ও ভাতার পরিমাণ বাড়ানো হবে। শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে দেয়া হবে বাড়তি নজর। পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণেও উদ্যোগ নেওয়া হবে। বয়স্ক ভাতা 50 টাকা বাড়িয়ে 650 টাকা করা হবে বলে জানা যায়। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতা 100 টাকা বাড়ছে, আর প্রতিবন্ধীদের ভাতা 50 টাকা বাড়িয়ে 900 টাকা করা হচ্ছে। শুধু তাই নয়, হিজড়া বেদে অনগ্রসর জনগোষ্ঠী ও চা শ্রমিকদের ভাতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। জানা গেছে, 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষা উপবৃত্তি পাওয়া প্রতিবন্ধীদের সংখ্যা 19,000 কমতে যাচ্ছে। বর্তমানে 1 লাখ প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পায়। যাচাই করে দেখা গেছে, এদের মধ্যে 19,000 শিক্ষার্থী সাধারণ শিক্ষা উপবৃত্তিও পায়। আর তাই আগামী অর্থ বছরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় 81,000 প্রতিবন্ধী শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে। এদিকে বেদে সন্তানদের শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগী বাড়ছে আগামী অর্থ বছরে। বর্তমানে 4,398 জন বেদে সন্তান শিক্ষা উপবৃত্তি পায়। আগামী অর্থ বছরে এই সুবিধা পাবে 4,838 জন। অনগ্রসর জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষা উপবৃত্তির সুবিধাভোগীও 28,912 জন থেকে বাড়িয়ে 31,902 জন করা হচ্ছে। এছাড়া নতুনভাবে চা শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী অর্থ বছরে 5,000 জনকে অন্তর্ভুক্ত করা হবে। এজন্য বাজেটে 1,70 লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। চা শ্রমিকদের এককালীন ভাতার পরিবর্তে মাসিক ভাতা দেয়া হবে। এতদিন চা শ্রমিকদের বাজারে একবার 6,000 টাকা ভাতা দেয়া হয়েছে। আগামী অর্থ বছর থেকে প্রতি মাসে 650 টাকা করে ভাতা দেয়া হবে বলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। পাশাপাশি চা শ্রমিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করতেও বাজেটে বরাদ্দ রাখা হবে। চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তার 7টি কর্মসূচির জন্য 9,623 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বর্ধিত সুবিধাভোগী এবং বর্ধিত ভাতা থাকায় আগামী অর্থ বছরে বরাদ্দ বেড়ে হবে 11,025 কোটি টাকা। সার্বিকভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা আমরা যেভাবে দেখি, আমার যারা একটু কম আয়ের মানুষ আছেন, বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষ আছেন, আমরা যাদেরকে বলি খুবই সাধারণ মানুষ, অনেক ক্ষেত্রে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা মানুষ, সেই মানুষদের জন্য আসলে এই অর্থটা দেওয়া হয়। ফলে সার্বিকভাবে সরকারের অন্য সব কার্যক্রমের ভিতরে
এই কার্যক্রমটা অনেক বেশি সেই অর্থে গরিব বান্ধব একটি কর্মসূচি। তো সেই দিক থেকে যদি আমি চিন্তা করি, তাহলে বাংলাদেশের সামনের যে বাজেট আসছে সেই বাজেটে আপনি কতখানি গুরুত্বপূর্ণ মনে করছেন এটাকে, এবং কোন ধরনের বিষয়গুলো এই সরকার দেখা উচিত? কারণ অন্তর্বর্তীকালীন সরকার কিছু পরিবর্তনের কথা বলছেন, সেটা রাষ্ট্রীয় কাঠামো থেকে সরকার পরিচালনায়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির ক্ষেত্রে সেই পরিবর্তনগুলো কেমন হওয়া উচিত? বাংলাদেশে সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে 3টি প্রধান সমস্যা আমরা দেখতে পাই। একটি হচ্ছে ইনএফিশিয়েন্সি, একটি রিসোর্স কনস্ট্রেন্টস, আরেকটি হলো যে আপনার ল্যাক অফ কোহেরেন্স। সো এই 3টি জায়গায় প্রবলেমের কারণে উই স ইন দ্য পাস্ট যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামটা যতটুকু ইফেক্টিভ হওয়ার দরকার ছিল বাংলাদেশে, সেই অর্থে ইফেক্টিভ হয়নি। সোশ্যাল প্রোটেকশনের মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যারা পোর পিপল, যারা ভালনারেবল পিপল, তাদেরকে এক ধরনের সহযোগিতা প্রদান করা। রাষ্ট্রের পক্ষ থেকে যারা পিছিয়ে আছেন, Right, গরিব মানুষ আছেন, right. তাদেরকে সাহায্য। সেই জায়গাটিতে ইফেক্টিভ ওয়েতে কন্ট্রিবিউট করতে পারেনি। যদিও 2015-তে NSSS এসেছে এবং একটা উদ্দেশ্য নিয়ে এসেছিল যে পোর এবং ভালনারেবল পিপলদেরকে সহযোগিতা করার মানে জায়গাটা আরো আপনি ইফেক্টিভ বলছেন যে সরকার 2015 সালে একটা কৌশলপত্র করেছেন যে আমাদের সামাজিক নিরাপত্তা Right. কর্মসূচি কেমন হওয়া উচিত। রাইট, এক্স্যাক্টলি। সো এই বিষয়গুলোকে বিবেচনায় রেখে আমরা যদি কোন জায়গাগুলোতে এই সরকার আগামী বাজেটে গুরুত্ব দিতে পারে সেই জায়গাটিতে এমফেসিস দিই, তাহলে আমি মনে করি 3-4টি জায়গা আছে যে জায়গাগুলোতে গুরুত্ব আরোপ করা উচিত। ইনফ্লেটেড সোশ্যাল প্রোটেকশন বাজেট রিপোর্টিংয়ের জায়গাটি আছে। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে আমরা মোর দেন 2% আমরা দেখেছি যে অ্যালোকেট করা হয়েছে সোশ্যাল প্রোটেকশনে। আসলে ইন রিয়েলিটি এটা আরও কম, এটা অ্যারাউন্ড 1.2%। আমরা যদি নাম্বার অফ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামস দেখি, ইটস অ্যাবাউট 140 প্রোগ্রামস। সো এখানে অনেক প্রোগ্রাম আছে যেগুলোকে কনসোলিডেট করা যায়, মার্জ করা যায়, যাতে করে আমরা আমাদের এফোর্টগুলোকে ঠিক ওয়েতে দিতে পারি। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে কামিং বাজেটে বা আগামী অর্থ বছরে যে বাজেটটি দেওয়া হবে সেই জায়গাটাতে, এই জায়গাটাতে ইমফেসিস দেওয়া যেতে পারে। থার্ড যে ইস্যুটি সেটি হলো যে বিশেষ করে যেই জায়গাটাতে এমফেসিস দেওয়া দরকার সেটা হলো যে পোভার্টি ফোকাসড ইন্টারভেনশনস অর প্রোগ্রামসে এমফেসিস দেওয়া দরকার আগামী বাজেট বা আগামী অর্থ বছরের বাজেটে। দরিদ্র মানুষের কাছে সরাসরি যায়। আমি এই জায়গায় একটু মঞ্জুর হোসেন আপনাকে বলার জন্য যে আসলে সেই অর্থে যেটা বলছেন যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে আমাদের, এবং এইটা হলো একই ধরনের প্রোগ্রাম অনেকগুলো আছে, সেইটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে, কিন্তু এটা খুব একটা মানে কাজ হয়নি। কারণ অনেকেই বলেছেন যে অনেক যদি আমরা বড় আকারে কয়েকটি প্রোগ্রাম রাখতে পারি তাহলে আমাদের বাস্তবায়ন আরও বেশি আমাদের এফিশিয়েন্ট হবে। কিন্তু আমি যখন বিভিন্ন মানুষের সাথে কথা বলি তখন ওনারা প্রত্যেকে নিজের জন্য একটা প্রোগ্রাম চান, এটা হলো একটা বিষয়। হ্যাঁ, ধরেন আমি বলছি যে আমরা সাধারণভাবে হয়তো সাধারণ সবার জন্য যেই সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, সেখানে হয়তো বেদে মানুষের জন্য আমরা সরাসরি ওইখান থেকেই সহায়তা দিতে পারতাম, বা যারা হিজড়া জনগোষ্ঠী আছে তাদেরকে দিতে পারতাম। কিন্তু আবার যখন এই জনগোষ্ঠীর সাথে কথা বলি তখন ওনারা বলেন যে ওনাদের জন্য একটা প্রোগ্রাম না থাকলে এটা হয় না। এটা আমি একটা সমস্যা দেখি। দ্বিতীয় যেটা আমি দেখি সেটা হলো যে এই যতগুলো কর্মসূচি আছে এটা তো বিভিন্ন মন্ত্রণালয় তাদের মতন করে ডিজাইন করেছেন, বাস্তবায়ন করতে চেয়েছেন। তো তারা তাদের সেই যে প্রোগ্রামের ইন্টারভেনশনের জায়গা সেইটাকে ছাড়তে চান না। কারণ যদি সংখ্যা কমে আসে তাহলে এইখানে এজেন্সির সংখ্যা হয়তো কমে আসবে, বা হয়তো এখানে একই প্রকল্প পরিচালকের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। এইটাকে আমি একটা রাজনৈতিক অর্থনীতির জায়গা দেখি। আসলে কি এটা কমানো সম্ভব, বা এটা কমাতে হলে কি চিন্তা করতে হবে? আমরা জানি যে সামাজিক নিরাপত্তা, যেটা খুব সোশ্যাল প্রোটেকশন হিসেবেও অনেকে বলে থাকে, এটার আসলে সামাজিক যে সংজ্ঞা, এটা আমাদের সাধারণ মানুষের আসলে জানা দরকার। আমরা হয়তো অনেকেই সেভাবে জানি না। আমরা জানি যে আমাদের যে জাতীয় সংবিধান, এই সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী এবং যেটা 2011 অনুচ্ছেদের 15 ঘ আমার যতটুকু মনে আছে, সেখানে কিন্তু খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত হবে কারা এবং কাদেরকে আমরা অগ্রাধিকার দেব। এবং সেখানে কিন্তু খুব সুনির্দিষ্টভাবে বলা আছে যে বাংলাদেশের
বিভিন্ন জনপদে, বিশেষ করে যারা প্রাকৃতিক দুর্যোগের কারণে ভালনারেবল, অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের প্রেক্ষিতে যে আমাদের দেশের যে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী, অতি দরিদ্র, হতদরিদ্র মানুষ, এবং সেখানে খুব স্পেসিফিক্যালি বেশ কিছু ক্যাটাগরির মানুষের কথা বলা হয়েছে, যেমন দরিদ্র এবং হতদরিদ্র নারী এবং পুরুষ, এখানে বিধবা নারীদের কথা বলা আছে বিশেষভাবে, শিশুদের কথা বলা আছে, কর্মহীন বেকার যুবক তাদের কথা বলা আছে, খুব সুনির্দিষ্টভাবে এবং খুব গুরুত্ব সহকারে প্রতিবন্ধী মানুষের কথা বলা আছে, উল্লেখ করা আছে, যুদ্ধাহত প্রতিবন্ধী যারা যোদ্ধা রয়েছে তাদের কথা বলা আছে, ভিক্ষুক, ভবঘুরে, এমনকি আমাদের সমাজের অপরাপর আরও বিভিন্ন যে প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের নিডকে সামনে রেখে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবে কিন্তু আসলে একটা সহযোগী, একটা সাপোর্ট, এটি কিন্তু সাস্টেনেবল কোনো কিছু না। আমরা সারা পৃথিবীর যদি সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর দিকে তাকিয়ে দেখি, সেটা কিন্তু একটা সহযোগী সাপোর্টিং একটা ইনিশিয়েটিভস, যে ইনিশিয়েটিভস আসলে এনশিওর করবে এটাকে কিভাবে টেকসই করা যায়, এবং এর আওতাভুক্ত মানুষগুলো শুধুমাত্র এখান থেকে যে আর্থিক সহযোগিতাটা পাবে সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তাদের ক্যাপাসিটিটাকে ক্যাপাসিটেট করে তারা সেখান থেকে নিজেদের ক্ষমতাটাকে কিভাবে সক্ষমতার দিকে আমরা নিয়ে যাবে, যেটাকে গ্র্যাজুয়েশন হ্যাঁ, বলি আর কি, সেই উত্তরণ জায়গাটা করতে কিন্তু খুব পারবেন, তার important। খারাপ অবস্থা থেকে তারা উত্তরণ হয়ে বেরিয়ে Exactly। আসতে পারবেন। কিন্তু আমরা আমাদের যে এক্সিস্টিং সোশ্যাল সিকিউরিটি যে বিভিন্ন পলিসি মানে ইত্যাদি জায়গাগুলোতে আমরা যেগুলো দেখি, যেগুলোকে নিরাপত্তা বেষ্টনী জাল হিসাবে দেখা হয়ে থাকে, এটা অনেকটা মনে হয় যে একটা সোশ্যাল ওয়েলফেয়ার, একটা কল্যাণমূলক একটা অ্যাপ্রোচ, একটা দানশীল একটা অ্যাপ্রোচ, কিন্তু এটা যে পিপুলসের রাইটস, এটা যে একটা এন্টাইটেলমেন্ট, এই জায়গাটা নানা কারণেই আমরা দেখেছি যে স্পেশালি যেটা আপনি বললেন যে ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, যেটা NSSS নামে পরিচিত, দীর্ঘদিন ধরে এটার বাস্তবায়ন হচ্ছে, এবং আপনি এই বিষয় নিয়ে কাজ করেন, আপনি জানেন যে এটার যে 10 বছরের মেয়াদটি, এটি কিন্তু আগামী বছরের জুলাই মাসে শেষ হয়ে যাবে। বর্তমানে কিন্তু একটা রিভিউইং প্রসেসের মধ্যে আছে, পরবর্তী হয়তো 1 দশক বা 1 যুগের জন্য আবার নতুন করে NSSS রচিত হতে যাচ্ছে। আমরা যদি বিগত 1 দশকে বা 1 দশকের কিছু বেশি সময় ধরে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রমগুলো দেখি, সে জায়গায় কিন্তু কতগুলো সংকট আছে। যদিও আপনি কতগুলো সংকটের কথা বলেছেন, তা আমার কাছে মনে হয়েছে যে বেসিক সংকটের কথাটা আমরা উল্লেখ করিনি। সেটি কি? সেটি হলো যে এই যে 140টি বিভিন্ন সোশ্যাল প্রোটেকশন ইস্যুর কথা বললেন, দেখা গেছে যে এখানে যে সমস্ত সুবিধাভোগী রয়েছে তাদের যে নির্বাচন প্রক্রিয়া, এটি কিন্তু স্বচ্ছ ছিল না। এটা অনেক বেশি পলিটিক্যালি বায়াসড ছিল, বিশেষ করে বিগত যে সরকারের শাসনামল আমরা দেখেছি। এখানে যার যে বিষয়ে প্রাপ্য যেটা এবং যার ন্যায্য ভিত্তিক যে একটি জায়গা, সেটা কিন্তু এনশিওর্ড হয়নি। এখানে দেখা গেছে যে এক ধরনের রাজনৈতিক ছদ্মাবরণে যার যেটা পাওয়ার কথা না, সে ধরনের কিন্তু সামাজিক সুযোগ সুবিধা অনেকেই পেয়েছে, এবং সেটা পাওয়ার জন্য কিন্তু প্রচুর ঘুষ দুর্নীতির মতো ঘটনা আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি। সামান্য এই টাকার জন্য অত্যন্ত হতদরিদ্র মানুষের কাছ থেকে কিন্তু টাকা পয়সা নেওয়া হয়েছে। কাজেই এই সামগ্রিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদেরকে বিবেচনায় রাখতে হবে যে আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, আমরা যদি আমাদের আগামী দিনের সক্ষমতার দিকে তাকাই, আগামী দিনের বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে যে সিলেকশন প্রক্রিয়া ট্রান্সপারেন্ট, কারা এটা পাচ্ছেন এইটা যেন স্বচ্ছভাবে হয় এবং যাদের পাওয়া উচিত তাদের পাওয়া হয়। এই প্রসঙ্গে আরেকটি বিষয় আমি একটু যোগ করতে চাই যে 140 সংখ্যাধিক্যের জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সোশ্যাল প্রোটেকশন পলিসি গ্লোবালি কিন্তু রিকগনাইজড। এমনি সেখানে যে কথা পলিসিতে যে বিষয়গুলোর উল্লেখ আছে, সেটা কিন্তু সারা পৃথিবীতেই মোটামুটি সুনামের চোখে দেখা হয়ে থাকে। কিন্তু আসলে এখানে আপনি খুব কারেক্টলি বলেছেন যে এই যে এতগুলো প্রোগ্রাম, আমাদের দেশের কিন্তু সাধারণ মানুষ এই 140টি প্রোগ্রামের নামও বলতে পারবে না। তার মানে এটার জন্য যে মাস অ্যাওয়ারনেস, কে পাবে, কিভাবে পাবে, তার রাইটস এন্টারটেইনমেন্টটাকে ইনশিওর করবার জন্য তার কি করণীয়, এইরকম কিন্তু কোনো মাস অ্যাওয়ারনেসমূলক কোনো কাজ কিন্তু আমরা দেখিনি। এবং আদৌ আসলে 140টির মতো প্রোগ্রাম রাখার প্রয়োজন কিনা, যেটি আপনি বলেছিলেন, সেটাকে আমরা কিভাবে একটা কনসলিডেট ফর্মে আনতে পারি, সে জায়গাগুলোকে কিন্তু এখন ভাবতে হবে। বিশেষ করে আমরা একটা নতুন দিনের নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি।
যখন সারা বাংলাদেশের মানুষকে আপনি একটা গণনার মধ্যে আনবেন এবং তাদের আর্থসামাজিক অবস্থাকে আপনি বিশ্লেষণ করে দেখার চেষ্টা করবেন, তখন সামগ্রিক তথ্য থাকাটা ইম্পর্টেন্ট। তবে সেটা এখনও আছে, কারণ আমাদের কাছে তো অলরেডি এক ধরনের এমআইএস ডাটা আছে, অলরেডি যারা সুবিধাভোগী তাদের তথ্য তো আমাদের কাছে আছে। পাশাপাশি এমন কিছু ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে উইথ দ্য কনসালটেশন অফ লোকাল পিপুল অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট স্টেক হোল্ডার্স ইনক্লুডিং সিভিল সোসাইটি মেম্বার্স এবং সমাজের যে সমস্ত সংস্থা এগুলো বিষয় নিয়ে কাজ করে। যেমন এই জাতীয় কাজকর্মগুলোতে কিন্তু বাংলাদেশের উন্নয়ন প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে লোকাল এনজিও, আন্তর্জাতিক এনজিও, এমনকি জাতিসংঘ, তারাও কিন্তু অত্যন্ত বিস্তৃত পরিসরে কাজ করছে। লোকাল এনজিও হয়তো লোকাল পর্যায়ে কাজ করছে, কিন্তু আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর কিন্তু বিস্তৃতি অনেক ব্যাপক। কিন্তু আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে যে কোঅর্ডিনেশন এবং সমন্বয়ের যে জায়গাটা, সেই জায়গাটা একটা বড় ধরনের গ্যাপস এবং ল্যাবস দেখেছি। তো ভবিষ্যতের জন্য যদি আমরা এটাকে একটা ব্রিজিং অ্যাপ্রোচের মধ্যে এনে গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় কে কোনটার জন্য প্রাপ্য, কিভাবে প্রাপ্য, সিলেকশন প্রসেসটা কিভাবে হওয়াটা বাঞ্ছনীয়, এবং সেখানে সত্যিকার অর্থেই আমরা অভিষ্ট জনগোষ্ঠীকে নির্ধারণ করতে পারবো, সেটা সুনিশ্চিত করা আমি যাবে। এই প্রসঙ্গে জুবায়ের হোসেন আপনার কাছে একটু ছোট করে যদি বলেন যে আসলে যদি কোঅর্ডিনেশনের কথাটা যেটা বলছিলেন যে এটাকে ক্যাটাগরি করে কমিয়ে আনা যায়, সেই জায়গাটাতে মূল ফোকাসটা কিভাবে আমরা করতে পারি, সেটার সুযোগ কি আছে, কোনো পদ্ধতি বলবেন কিনা? কোঅর্ডিনেশন এর গুরুত্ব অনেক, এবং ল্যাক অফ কোঅর্ডিনেশনের কারণে আমরা দেখতে পেয়েছি অতীতে যে কিভাবে সোশ্যাল প্রোটেকশন যতটুকু ইফেক্টিভ ওয়েতে ইম্প্যাক্ট ফেলতে পারতো পভার্টি রিডাকশন এবং ভালনারেবিলিটি রিডাকশন, সেই জায়গাটাতে কিভাবে ফেল করেছে। যেমন একটা তথ্য আমি দেই যে পভার্টি রিডাকশনে সোশ্যাল প্রোটেকশনের যে কন্ট্রিবিউশন, সেইটা হলো যে 0.9%। আর আমি যদি ভালনারেবিলিটির কথা বলি তাহলে ওটা হচ্ছিল 0.94%। এটা কিন্তু আরও বাড়তে পারতো যদি আমরা কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচে যেতে পারতাম। সেই জায়গাটাতে আমি মনে করি যে ইন্টার মিনিস্টেরিয়াল যে কোঅর্ডিনেশন, যেটা সেই জায়গাটাতে কাজ করার সুযোগ আছে। সেটা কিভাবে হতে পারে, সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা যদি লিড মিনিস্ট্রি থাকে, সে ফর এক্সাম্পল ক্যাবিনেট ডিভিশন হচ্ছিল সোশ্যাল প্রোটেকশনের ক্ষেত্রে আছে, এখনো আছে, রাইট, বাট মিনিস্ট্রিগুলোর মধ্যে ইফেক্টিভ ওয়েতে কোঅর্ডিনেশনটা এখনও হচ্ছে না। সো মিনিস্ট্রি ক্যাবিনেট ডিভিশনকে লিড করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে অন্য মিনিস্ট্রিগুলোকে নিয়ে এসে যদি একটা কোঅর্ডিনেশন মেকানিজম ডেভেলপ করা যায়, এবং এখানে যদি একটা ইনক্লুসিভ পার্টিসিপেশন অ্যাপ্রোচে যাওয়া যায়, যেখানে এনজিওগুলোর কথা বলছিলেন ভাই, এবং ডেভেলপমেন্ট পার্টনারদের কথা বলছিলেন, কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারদের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্স, সেটাও কিন্তু এক ধরনের প্রবলেম আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি এই প্রসঙ্গে ফিরবো। আমরা আলোচনার ভিতরে বিরতির পর আমরা জানতে চাইবো যে নির্বাচন প্রক্রিয়া, যেটার কথা মঞ্জুর রশিদ বলছিলেন যে আমাদের চিন্তা করতে হবে, সেই ব্যাপারে আলোচনা করব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, আলোচনায় ফিরবো, জানতে চাইবো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে কিভাবে আরও আমরা স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক করতে পারি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি, এই অনুষ্ঠানে আমি তৌফিকুল ইসলাম খান। কথা বলছিলাম আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই বাজেটে কিভাবে আরও বেশি ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম মঞ্জুর রশিদ যে নির্বাচন প্রক্রিয়ার কথা আপনি বলছিলেন, এবং সেটার ভিতরে দুর্নীতি এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিষয় আছে। সত্যিকার অর্থেই তো এইটা একটা বড়, আমি বলবো যে হাতিয়ার হয় রাজনৈতিক জায়গায়, যে তার যে জনগণ আছেন যাদের সাথে তারা সম্পৃক্ত হয়ে রাজনীতি করেন,
তাদের জন্য সরাসরি এক ধরনের সার্ভিস নিয়ে আসার একটা, বা তাদের সরাসরি যে চাহিদাগুলো আছে সেইগুলোকে তাদের কি বলবো দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য কিভাবে আমরা এটা আসলে এনশিওর করতে পারি যে আমার যে রাষ্ট্র আছেন, যেটার একটা সরকার বা রাজনৈতিক দলের থেকে বড়, সে রাষ্ট্রীয় প্রক্রিয়ার ভিতরে এক ধরনের স্বচ্ছতা জবাবদিহিতা থাকবে, যে কারণে ঠিক তার রাজনৈতিক পরিচয় বা এটার মাধ্যমে কোনো সুবিধা দেওয়ার মাধ্যমে সেই যেটা আপনি বলছেন অধিকারের জায়গাটা প্রতিষ্ঠা করতে পারবে। আমাদের যে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে জায়গাগুলোকে দেখি, সে জায়গায় কিন্তু আমাদের যাবতীয় কর্মসূচিগুলো কিন্তু অনেকটা এককেন্দ্রিক একটা অবস্থানের মধ্যে আছে। এটা একটু বুঝতে হবে কিভাবে। আপনি যদি সারা পৃথিবীর সোশ্যাল প্রোটেকশনের দিকে তাকান, সেখানে কিন্তু আমরা মূলত দেখতে পাই যে মূলত দুই ধরনের সোশ্যাল প্রোটেকশন স্কিম যেটা কার্যকর আমরা খুব ব্যাপকভাবে দেখতে পাই। তার একটি হলো সামাজিক বীমা, সোশ্যাল ইন্স্যুরেন্স, এবং আরেকটি হলো যেটাকে আমরা বলি যে সামাজিক সাহায্য নির্ভর যে ব্যবস্থা, সেইটি। এতক্ষণ ধরে আমাদের যে আলোচনাগুলো বা যে বিষয়গুলো নিয়ে বা আমরা লক্ষিত জনগোষ্ঠী কারা হতে পারে, সেখানে সমস্যা কি, কী ধরনের সহযোগিতা সরকার করছে, সে আলোচনাগুলোর বেশিরভাগই কিন্তু দ্বিতীয়টি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সাহায্যমূলক সহযোগিতা, ট্রান্সফার, ভাতা কেন্দ্রিক, সে জায়গাটাকে আমরা কেন্দ্রীভূত করছি। সোশ্যাল ইন্স্যুরেন্স বা সামাজিক বীমার যে জায়গাটি, এই জায়গাটির ক্ষেত্রে বাংলাদেশে সীমিত পরিসরে আমরা দেখতে পাই যে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা যারা রয়েছেন, ওভারঅল কিন্তু বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে সরকারি কর্মকর্তা কর্মচারী আর কয়জন, এখানে কিন্তু ব্যাপক কম। আমি যতটুকু জানি যে 23, 24, 25 লাখ হবে, কিন্তু ম্যাক্সিমাম জনগোষ্ঠী কিন্তু সাধারণ মানুষ। এবং এখন পর্যন্ত এই কর্মসূচির যে বেনিফিশিয়ারি, সেটি কিন্তু 2 কোটিরও বেশি। কিন্তু সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাবতীয় কর্মসূচিগুলো ওই দ্বিতীয়টির অন্তর্ভুক্ত। এবং এখানে কিন্তু সরকারের পক্ষ থেকে খুব ব্যাপক একটি দায়িত্বশীল ভূমিকা আগামী দিনের জন্য পালন করা দরকার। সেটি হচ্ছে কীভাবে সামাজিক বীমাকে উৎসাহিত করা যায়। এবং এই সামাজিক বীমা এটাকে যদি প্রচলন আমরা এনশিওর করতে পারি, যেটা এই মুহূর্তে মারাত্মকভাবে আমাদের দেশে খুব নিম্নগামী, সেটা যদি মাস পিপুলের মধ্যে আমরা দিতে পারি, তাহলে যে তাদের যে বেকার ভাতা, অসুস্থকালীন তাদের যে সহযোগিতা, যে কোনো দুর্যোগ আসলে সে জায়গায় তারা তাদেরকে কিভাবে রেজিলিয়েন্ট ক্যাপাসিটিটাকে ইনশিওর করতে পারবে থ্রু বিমা সাপোর্ট। বাংলাদেশে ধরেন সবচাইতে এই ধরনের যেই ক্লাস্টারটা আছে, এটার সবচেয়ে বড় প্রোগ্রাম কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল যে পেনশন, ইউনিভার্সাল একটা পেনশন স্কিম করা হয়েছে, যেখানে জনগণ যারা আছেন বিভিন্ন সরকারি বাইরেও যারা আছেন তারা সেটাই অন্তর্ভুক্ত হতে পারেন এবং নিয়মিত ভিত্তিতে তার আয়ের একটা অংশ দিয়ে তারা বিমা ইন্স্যুরেন্সের মতো বলি, এবং আমরা বলি যে একটা কন্ট্রিবিউশন করে যাবেন, যাতে তারা যখন রিটায়ার করে যাবেন একটা নির্দিষ্ট বয়সের পরে তারা সেখান থেকে সুবিধা পাবেন। সার্বজনীন পেনশন স্কিমের কথা আপনি যেটা বললেন, এটা লোকজন আসলে ওন করেনি বা মেসেজটা জনগণের ভিতরে, এটার কারণটা হলো সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশে যেভাবে মিথ্যাচার এবং নানা ধরনের দুর্নীতিতে আচ্ছন্ন ছিল, এবং মানুষের ভিতরে কিন্তু বিশ্বস্ততার যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু একটা বড় ধরনের ঘাটতি ছিল। সরকারের উপরে কনফিডেন্স, বিশ্বাসযোগ্যতা এবং ট্রাস্ট ডেফিসিট বলতে ছিল না, এবং তাদের কাছে মনে হয়েছিল যে আমার টাকা আমি দেব, এর নিরাপত্তা কোথায়, এটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে না তার গ্যারান্টি কে দেবে। এই যে একটা মিসট্রাস্ট জায়গাটা তৈরি হয়েছিল, এটা কিন্তু এই ধরনের আমি এই প্রসঙ্গ থেকেই বলি যে যেই আলোচনা আসলে মঞ্জুর রশিদ বলছেন, তাতে হলো আমরা কিভাবে আরো একটা ম্যাচিউরড রাষ্ট্র হিসেবে আমাদের ভাতা কেন্দ্রিকের পাশাপাশি বিভিন্ন ধরনের সোশ্যাল ইন্স্যুরেন্স পলিসি করতে পারি, এবং তার শুরুটা আপনি জুবাইর হোসেন বলবেন যে কতখানি আসলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে। সো ওই জায়গাটি এনশিওর করার জন্য আমি মনে করি যে প্রথম স্টেপ সেটা হলো যে এক ধরনের ট্রান্সপারেন্সি, ইন্টিগ্রিটি মেনটেন করা পুরো সোশ্যাল প্রোটেকশন সিস্টেম প্রসেস ধরে। 2 নম্বর হচ্ছিল যে এক ধরনের একটা ডেটাবেস তৈরি করা, যাতে করে আমরা জানতে পারি যে আসলে কারা প্রকৃত অর্থে এই সোশ্যাল প্রোটেকশনের যে সুবিধা সেইটা ডিজার্ভ করে। সো আমি মনে করি 3-4টি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো যে আপনি যেটি বললেন যে আমরা যদি যেই জায়গাটাতে পৌঁছাতে চাই সেই জায়গাটাতে যাওয়ার জন্য কি করণীয় বা কী করতে পারে রাষ্ট্র, সেই জায়গা থেকে বলছি। টার্গেটিংয়ের যে ক্রাইটেরিয়া,
সেইটা রিফাইন করাটা জরুরি হবে গোয়িং ফরওয়ার্ড। সেই জায়গাটাতে কয়েকটি বিষয় আমরা বিবেচনায় নিতে পারি। একটি যেমন হলো যে কিছু কিছু সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম আছে, যেমন ধরুন ওল্ড এজ অ্যালাওয়েন্স, তারপরে আছে হলো আপনার উইডো অ্যালাওয়েন্স। সো এই জায়গাগুলোতে আমরা মনে হয় ইউনিভার্সালিটি অ্যাপ্রোচে আমরা যেতে পারি। 2 নাম্বার হলো যে আমার মনে হয় যে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে ইনক্লুসিভিটি এবং পোভার্টির বিষয়টাকে গুরুত্ব প্রদান করা। সো এটা একটি বিষয়। আর আরেকটি হলো যে আমরা যে বেনিফিশিয়ারি সিলেকশনের ক্ষেত্রে আমরা হয়তো কিছু টুলস ব্যবহার করতে পারি গোয়িং ফরওয়ার্ড, যেগুলো আমরা অলরেডি জানি, যেগুলো নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। যেমন একটি টুল হলো যে পিএমটি আমরা বলি, প্রক্সি মিনস টেস্টিং। যেমন আমরা একজন ব্যক্তির বা একটি পরিবারের ইনকাম না দেখে আমরা হয়তো প্রক্সি কিছু ইন্ডিকেটর ব্যবহার করতে পারি তার আর্থসামাজিক অবস্থা বোঝার জন্য। সে ফর এক্সাম্পল, আমরা একজনের এডুকেশন স্ট্যাটাস কি সেটা দেখতে পারি, তার অকুপেশন কি সেটা আমরা দেখতে পারি, তার লিভিং কন্ডিশন কি সেটা দেখতে পারি। সো এই ইন্ডিকেটরগুলোর উপর ভিত্তি করে আমরা একজনের আর্থিক অবস্থা কি সেটা একটা ধারণা পেতে পারি, এবং সেটার উপর ভিত্তি করে আমরা সে কি কোনো একটি পার্টিকুলার সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের জন্য এলিজিবল হবে কি হবে না সেটার একটা ডিসিশন নিতে পারি। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পিএমটি, প্রক্সি মিনস টেস্টিং। এখন যেই প্রক্রিয়াটা আছে এটা অনেক বেশি হলো যে ওখানে গিয়ে একটা লিস্ট করতে দেওয়া হয়, গিয়ে সেখানকার যারা স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন তারা তাদের মতন করে এটাকে তারা এটাকে সুযোগ হিসেবে নেয়, সুযোগ হিসেবে নেয়। তো তার জায়গায় একটা স্বচ্ছ ক্রাইটেরিয়া বলছেন আপনি, যে কিছু নির্দেশক থাকবে যার ভিত্তিতে এইটা করা হবে। আমরা এই বিষয়ে আলোচনাকে অব্যাহত রাখবো। আমার একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, আসলে পরে আমরা বিরতি থেকে শুনবো যে এই প্রক্রিয়াটাকে যদি আমি সামনে এগিয়ে নিতে চাই আপনারা সুনির্দিষ্টভাবে আমাদেরকে এই ব্যাপারে সুপারিশ দিবেন, যেটা সরকার হয়তো ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বাজেটকে সামনে রেখে। আমরা আলোচনায় ফিরব বিরতি থেকে, আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানি জীবন, যদি তা হয় নিরাপদ। আপনি বিরতির আগে বলছিলেন যে এক ধরনের ক্রাইটেরিয়া তৈরি করে আগানো যায়।
আমার প্রশ্ন যেটা আপনার কাছে সেটা হলো যে অনেক ধরনের তো প্রোগ্রাম থাকে, সব ধরনের প্রোগ্রামে কি এটা করা যাবে কিনা, এবং স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাগুলো সেই যদি আমি কতগুলো নির্দেশকও ব্যবহার করি, সূচক ব্যবহার করি, তারপরে এটাকে বাস্তবে মাঠে মানে প্রণয়নের ক্ষেত্রে কিভাবে করা যায়? প্রথমেই যেই জায়গাটাতে গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে যে এক ধরনের একটি ডেটাবেস তৈরি করা। MIS এর কথা ভাই বলেছেন, বাট আমি যতদূর জানি যে এটা আপডেটেড না। সো এটাকে Updated করতে হবে। আপডেটেড ডেটাবেস দরকার আমাদের একটা, যেখান থেকে আমরা ধারণা পাবো যে বাংলাদেশে যারা পোর পিপল, যারা ভালনারেবল পিপল, ভালনারেবিলিটির আসলে অনেক ডেফিনেশন আছে, কিন্তু NSSS যেটা ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে আমার মডারেট পোভার্টি লাইনের উপরে, মানে যে ইনকাম লেভেলটা আছে তার 1.5% পর্যন্ত হচ্ছে হলো যে আমি ধরি যে দে আর ভালনারেবল পিপল। 1.5 হ্যাঁ, টাইমস, দেড় জি, গুণের মতো। জি। না, আমি এই বিষয়ে আপনাকে পুরনো একটা মানে উদ্যোগ ছিল সরকারের, বিগত সরকারের, সেটা হলো যে আমাদের হাউস হোল্ড ডেটাবেস করবার কথা ছিল, এবং বাংলাদেশ database, পরিসংখ্যান ব্যুরোকে দিয়ে এটা অনেকগুলো টাকা খরচ করে আমরা এই ডেটাবেসটা তৈরি করার চেষ্টা করেছিলাম। সেইটা তো সফল হলো না। আপনারা মানে এখন কি আবার সেই ধরনের একটা উদ্যোগ আবার নতুন করে নেওয়া? সো আমি মনে করি যে এই ধরনের একটা তথ্য ভান্ডার থাকা দরকার, যেখান থেকে আমরা বুঝতে পারবো এবং ট্র্যাক এবং মনিটর করতে পারবো যে যাদেরকে আমরা বেনিফিট দিচ্ছি তারা কোন অবস্থায় আছে, এবং সেটা আমাকে আলটিমেটলি হেল্প করবে যে সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েশনটা কিভাবে হবে, এবং গ্র্যাজুয়েশনের পরে যারা গ্র্যাজুয়েট করেছে বা করবে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা আসলে কোন পর্যায়ে যাচ্ছে। উনি যেটা বলছেন যে কতগুলো সূচকের মাধ্যমে এটার সিলেকশন প্রক্রিয়া করা, এটা এক ধরনের স্বচ্ছতার জায়গা। জবাবদিহিতার জায়গাটা কিভাবে আনবো? কারণ দুটো আলাদা। কারণ হলো যে আমি সূচক তৈরি করলাম, তারপর এটা প্রতিপালন হচ্ছে কিনা এইটাকে আমি কিভাবে সামনের দিনে বাস্তবায়ন করতে পারবো, যেটা আমরা বলছিলাম যে এটা রাজনৈতিকভাবে ব্যবহার হবে না, এটা রাষ্ট্রীয় অধিকারের ভিত্তিতে থাকবে। সূচকগুলো সম্পর্কে যদি আমরা মানুষকে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে জিনিসগুলোকে উপস্থাপন করি, সেখানে কিন্তু মানুষ বুঝতে পারবে না, যে কারণে অর্থনীতিটাকে অনেকে একটা দুর্বোধ্য সাবজেক্ট মনে করে। কিন্তু এটা কিন্তু আসলে এতটা দুর্বোধ্য না, যদি এটার একটা সামাজিক বিশ্লেষণ খুব সহজভাবে উপস্থাপন করা যায়। সেই উপস্থাপনার ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে যে মানুষ এটাকে কতটুকু গ্রহণ করলো কি গ্রহণ করলো না। সেই জন্য এই বিষয়গুলো নিয়ে মাস লেভেলের কনসালটেশন খুব ইম্পর্টেন্ট, এবং এই বিষয়গুলো নিয়ে তাদের অভিমত, তাদের মতামত, সেটা যাতে রিফ্লেক্টেড হয়। আমরা ঘরে বসে অনেক সময় গবেষণা করি, কিন্তু ওই মানুষজনের যে মনোভঙ্গি, তাদের যে অনুভূতিতে যে বিষয়গুলো প্রতিনিয়ত তাদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করে, সেই জায়গাগুলো কিন্তু তারা কোথাও ব্যক্ত করার সুযোগ পায় না। তো এই সূচক আইডেন্টিফিকেশন বা নির্ধারণের ক্ষেত্রে আমরা যদি তাদের মতামতগুলোকে গ্রহণ করে সেটাকে জাতীয় পরিসরে এনে সেটাকে আমরা যদি তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে একটা জায়গায় আনি, তখন সেটার একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত হয়। আমি কিছু বিষয় কিন্তু অলরেডি উল্লেখ করেছি যে সোশ্যাল ইন্স্যুরেন্সটাকে আমার কাছে খুব বেশি অগ্রাধিকার একটা বিষয় মনে হয়েছে। সেটা কিভাবে এনশিওর করা যায় সেটা নিয়ে গভর্নমেন্টের কাজ করা উচিত জনগণের সাথে। আরেকটা বিষয়, আমরা ক্যাটাগরিক্যালি অনেকগুলো ক্যাটাগরিরাইজ পিপুলের কথা বলেছি, যে কারা এই জাতীয় সাহায্য পাচ্ছে বা পাওয়া দরকার বা ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটায় আসলে এখনকার বাস্তবতায় যে পরিমাণ একটা সামান্য সাপোর্ট দেওয়া হয়, এই সাপোর্ট আসলে একটা নাম কাস্তে সাপোর্ট। এই ক্ষেত্রে সরকারের উচিত হবে ক্ষেত্র বুঝে এই মাত্রাটাকে, অর্থাৎ আমি আর্থিক যে সহযোগিতার কথা বলছি সেটাকে কিভাবে বৃদ্ধি করা যায়। এই নাম কাস্তে এই অর্থ গ্রহণের জন্য একজন বেনিফিশিয়ারি বা একজন সুবিধাভোগী যখন এই টাকাটা রিসিভ করবে, তাকে কিন্তু প্রচুর কাঠখড় পেরিয়ে জিনিসটাকে রিসিভ করতে হয়। কাজেই তার সময়েরও কিন্তু মূল্য আছে। সেই মূল্যের জায়গাটাকে সম্মান দিয়ে এই অর্থটা বর্তমান বাজার ব্যবস্থাপনার সাথে সঙ্গতি রেখে বাড়ানো দরকার। আরেকটা বিষয় মাথায় রাখা দরকার, যে এই কর্ম সক্ষম যে ব্যক্তি যারা রয়েছে তাদের ভিতরে কর্ম উদ্দীপনা এবং কর্মসক্ষমতা কীভাবে তৈরি করা যায়, সেটাও কিন্তু জাতীয় বাজেটে ক্যাপাসিটির পার্সপেক্টিভ থেকে সেই জায়গাটাকেও কিন্তু রিফ্লেক্টেড হওয়া দরকার, যেটা কিন্তু আমরা বিগত কয়েক বছরে আমরা দেখিনি। একটা ডিসকাশন, আমাদের সামগ্রিক ডিসকাশনের মধ্যে একটা মিসিং এজেন্ডা হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে যে আমরা করোনা ভাইরাস পরবর্তী যে একটা নতুন এরাতে আমরা অবস্থান করছি,
বিশেষ করে আমাদের মতো দেশে। আমি একজন উন্নয়ন কর্মী, উন্নয়ন গবেষক হিসেবে দেখেছি যে সেই অর্থনৈতিক অচল অবস্থার ধাক্কা থেকে কিন্তু আমরা আজও বেরিয়ে আসতে পারিনি। সমাজে প্রচুর নিউ পোর তৈরি হয়েছে। এই আমাদের ঢাকা শহরে আরবান এলাকাগুলোতে নতুন নতুন কিন্তু পভার্টির মাত্রা তৈরি হয়েছে, নতুন পোর তৈরি হয়েছে। মিডিল ক্লাস, নিম্ন মধ্যবিত্ত, এমনকি নিঃস্ব দরিদ্রতেও পরিণত হয়েছে। কারণ সেই করোনা ভাইরাসের ইম্প্যাক্ট হিসেবে কিন্তু একটা বড় গ্রুপ অফ পিপল এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মসংস্থান ইনশিওর করতে পারেনি। এটা ছিল একটা চাপ। দ্বিতীয় চাপটা আমরা দেখতে পেলাম কি, সেটি হচ্ছে যে আমাদের এই যে এলডিসিতে যে গ্র্যাজুয়েশনের যে উত্তরণের যে একটা বিষয়, সেখানে কিন্তু আমরা দেখেছি যে মারাত্মক রকমের আয় বৈষম্য এবং সামাজিক ইনইকুয়ালিটির একটা বিশাল ভ্যারিয়েন্স যে ছিল, সেটা কিন্তু কনসিডার না করে আমরা রাতারাতি একটা ডিক্লারেশন দিয়ে এখানেও কিন্তু একটা গ্রুপ অফ পিপুলকে আমরা ভানারেবল করে ফেলেছি। সেটা কিন্তু আমাদের কনসিডারেশনের ভিতরে রাখতে হবে। অ্যান্ড থার্ড, ইন দ্য রিসেন্ট পাস্ট আপনি দেখতে পাচ্ছেন যে সেই মধ্যম এবং উন্নত আয়ের দেশের সক্ষমতার যে ফাঁপা এক ধরনের বুলি, এই বুলির সুবাদে বাংলাদেশ থেকে কিন্তু দাতা গোষ্ঠীগুলো কিন্তু তাদের গাটকি বোচকা যা কিছু আছে গুটিয়ে বাংলাদেশ থেকে বিদায় হচ্ছে। এবং ইন দ্য রিসেন্ট পাস্ট ইউএসএআইডি, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় আর্থিক সহযোগিতা সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময়কাল থেকে এতদিন পর্যন্ত দিয়ে এসেছে, তাদের ফান্ড তো পুরা পৃথিবীর পাশাপাশি বাংলাদেশে কলাপস করেছে। তাদেরও অভিন্ন নীতি কিন্তু এখন ইউরোপিয়ান অনেক দেশও কিন্তু তাদের আলাপ আলোচনায় বোঝা যাচ্ছে যে তারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরকম একটি বাস্তবতায় আমাদের যে তরুণ সমাজ, আমাদের যে উন্নয়ন কর্মীরা যারা রয়েছে, যারা এই প্রফেশনের মধ্যে রয়েছে, বেসরকারি সেক্টরে যারা সেই করোনা পরবর্তী ধাপের পর্যায়ে এখন পর্যন্ত ভালনারেবল অবস্থার মধ্যে আছে, এদের ভাবনার জায়গাগুলোকেও কিন্তু সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে চিন্তাধারা তার মধ্যে সম্পর্ক করতে হবে। তা না হলে কিন্তু আমরা সমাজের অত্যন্ত কর্মোদ্যম একটি গোষ্ঠীকে বঞ্চিত করব। আপনাদের দুজনকে ধন্যবাদ। আমার আলোচনা শেষ করতে হচ্ছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা আলোচনা করছিলাম আজকে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপারে আমাদের কী ধরনের সামনের বাজেটে দৃষ্টিভঙ্গি থাকতে পারে এবং কী ধরনের পরিকল্পনা আমরা সামনের দিনে করতে পারি। আজকের আলোচনা আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সাথে থাকবেন। আমরা আবার আপনাদের সাথে ফিরবো কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠান নিয়ে।